অর্থনৈতিক উত্তরণে 5,68,000 কোটি টাকার বাজেট প্রস্তাব, বড় ঘাটতির পরও উচ্চ প্রবৃদ্ধির লক্ষ্য। করোনাকালে স্বাস্থ্য খাতে সুনজর, কৃষিতে বাড়ছে ভর্তুকি, শিক্ষা ও প্রযুক্তি খাতেও গুরুত্ব। সামাজিক নিরাপত্তা খাতে 95,155 কোটি টাকার বরাদ্দ প্রস্তাব, বাড়ছে উপকারভোগীর সংখ্যা। মোবাইলে কথা বলার খরচ বাড়ছে, কমবে মাস্ক, গ্লাভস, স্যানিটাইজার সহ সুরক্ষা সামগ্রী। করোনায় আরও 37 জনের মৃত্যু, শনাক্ত 3,187। মাস্ক ব্যবহারের পরামর্শ স্বাস্থ্য অধিদপ্তরের। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা 7টার 21 সংবাদের সাথে থাকছেন ফেরদৌসী আহমেদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সংবাদে আরও যা থাকছে: আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ, আন্দোলনের মুখে মুক্তি দিতে বাধ্য হয় সেনা সমর্থিত সরকার। করোনা মহামারীর মুখে দাঁড়িয়ে 2020-21 অর্থ বছরের জন্য 5,68,000 কোটি টাকার বাজেট প্রস্তাব করলেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যৎ পথ পরিক্রমা শীর্ষক বাজেটে মোট আয়ের লক্ষ্য 3,82,000 কোটি টাকা। এর মধ্যে এনপিআরকে আদায় করতে হবে 3,30,000 কোটি টাকা। ঘাটতি থাকছে 1,90,000 কোটি টাকার। ঋণ নির্ভরতা বাড়লেও প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হয়েছে 8% উপরে, আর মূল্যস্ফীতি 5.4% আটকে রাখতে চান অর্থমন্ত্রী। তৌহিদুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। মাননীয় স্পিকার, সার্বিক বিবেচনায় এই বছর আমরা 2020-2021 অর্থ বছরের বাজেট বক্তৃতা সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করছি। অন্য রকম এক বাজেট অধিবেশন। করোনার কঠিন সময়ে 1 ঘন্টারও কম সময়ে ভিডিও প্রেজেন্টেশনে বাজেট প্রস্তাব উপস্থাপন। সামাজিক দূরত্ব মানতে অধিবেশন কক্ষের অনেক চেয়ারই ফাঁকা। জি, মাননীয় অর্থমন্ত্রী, আপনি পেশ করুন, পরবর্তীতে পঠিত বলে গণ্য করা হবে। করোনার অন্যরকম সময়ে চাপে থাকা অর্থনীতিকে টেনে তোলার চেষ্টা অর্থমন্ত্রীর প্রস্তাবিত বাজেটে। আওয়ামী লীগ সরকারের 21তম এবং নিজের দ্বিতীয় বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী। বাংলাদেশের স্বাস্থ্য খাতে যে জরুরি এবং অপ্রত্যাশিত আর্থিক প্রয়োজন দেখা দিয়েছে তা মেটাতে এবং অর্থনীতির বিভিন্ন খাতে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা পুনরুদ্ধারের কৌশল বিবেচনা নিয়ে মূলত 2020-21 অর্থ বছরের বাজেট প্রস্তুত করা হয়েছে। বাজেটের আকার প্রাক্কলন করা হয়েছে 5,68,000 কোটি টাকা। অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যৎ পথ পরিক্রমা শীর্ষক বাজেটের আকার 5,68,000 কোটি টাকা, গতবারের চেয়ে প্রায় 8.56% বেশি। বিদেশি অনুদান সহ নতুন বাজেটে আয়ের লক্ষ্য 3,82,016 কোটি টাকা। এর মধ্যে এনবিআরকে আদায় করতে হবে 3,30,000 কোটি টাকা এবং অন্যান্য উৎস হতে 48,000 কোটি টাকা সংগ্রহ করা হবে। এবার ঘাটতির আকার জিডিপির 6%, বিদেশি অনুদান বাদে যার পরিমাণ 1,89,997 কোটি টাকা। এই ঘাটতি অভ্যন্তরীণ ও বৈদেশিক উভয় উৎস হতে অর্থায়ন করা হবে। ঘাটতি মেটাতে অভ্যন্তরীণ ব্যাংক ব্যবস্থা থেকে 84,980 কোটি টাকা ঋণ নিতে চান অর্থমন্ত্রী। বৈদেশিক ঋণ নেবেন 76,004 কোটি টাকা। চলমান প্রকল্প শেষ করতে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ রেখেছেন 2,05,000 কোটি টাকা। প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হয়েছে 8.2% আর মূল্যস্ফীতি 5.4%। প্রবৃদ্ধির লক্ষ্য অর্জিত হলে আগামী বছর শেষে জিডিপির আকার দাঁড়াবে 31,71,800 কোটি টাকা। অনুন্নয়ন ব্যয়ের বেশিরভাগই খরচ হবে ভর্তুকি, প্রণোদনা, সহায়তা, বেতন ভাতা ও দেশি বিদেশি ঋণের সুদ পরিশোধে। পরিচালন ব্যয় ধরা হয়েছে 3,48,180 কোটি টাকা। এবার করমুক্ত আয়ের সীমা বেড়েছে। বার্ষিক আয় 3 লাখ টাকা হলে কর দিতে হবে না। করোনাকালে স্বাস্থ্য খাতে সরকারের নেওয়া উদ্যোগ তুলে ধরেন অর্থমন্ত্রী। কঠিন সময়ে বিনিয়োগ বান্ধব কর্মসূচি এবং কর্মসংস্থান সৃষ্টির দিকে নজর থাকছে বলে বাজেট বক্তৃতায় উল্লেখ করেন অর্থমন্ত্রী। আমাদের বিশ্বাস, মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় রচিত এই বাজেটের হাত ধরেই ইনশাল্লাহ আমরা শীঘ্রই পূর্বের উন্নয়নের ধারায় ফিরে যাব। একদিন কাটবে অন্ধকার, অর্থনীতি ফিরবে আগের অবস্থায়। সেই আলোকিত সকালের অপেক্ষায় অর্থমন্ত্রী।
লন্ডভন্ড অর্থনীতি পুনরুদ্ধারে যেমন অর্থমন্ত্রী বাজেটে প্রাধান্য দিয়েছেন, তেমনি স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণেও মেগা প্রকল্পগুলো বাস্তবায়নের তাগিদ দেওয়া হয়েছে। পাশাপাশি সামাজিক সুরক্ষার বিনির্মাণে বরাদ্দও বাড়ানো হয়েছে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, জাতীয় সংসদ প্রাঙ্গণ, ঢাকা। দর্শক, 2020-21 অর্থ বছরের বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সাবেক FBCCI প্রেসিডেন্ট, নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মাতলুব আহমদ। জনাব মাতলুব আহমদ, 21 সংবাদে আপনাকে স্বাগত জানাচ্ছে। আপনি তো নিশ্চয়ই আজকে শুনেছেন মাননীয় অর্থমন্ত্রী 2020-21 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট পেশ করেছেন। এই বাজেট আপনার দৃষ্টিতে কেমন হলো, সেই পর্যালোচনাটুকু শুনবো। এবারে বাজেট কোভিড-19 এর বাজেট। মানুষ কোনোদিন কোভিড-19 দেখে নাই। পৃথিবীময় লন্ডভন্ড করে বাংলাদেশে ওই কোভিড-19 এসছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই কোভিড-19কে ফাইট করার জন্য পুরো বাংলাদেশকে এক করে নিয়েছেন, এবং আমরাও যারা ব্যবসা করি কিংবা যারা ব্যবসা করেন না, তারাও কিন্তু সবাই একসাথে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্ত করে আমরা এগিয়ে আসছি। এবারের বাজেট নেবার বাজেট নয়, এবারের বাজেট দেবার বাজেট। সরকার এবারে প্রথম আমাদেরকে দিচ্ছেন, প্রণোদনার মাধ্যমে দিয়েছেন। আজকে ব্যবসায়ীদেরকে আবার রিকভার করার জন্য বিশেষ বিশেষ যেমন কর্পোরেট ট্যাক্স কমিয়ে দিয়েছেন, ছোট যারা ব্যবসায়ী করে স্মল বিজনেস টার্নওভার যে ট্যাক্স সেটাও কমিয়ে দিয়েছেন, এবং যদি দেখি আমার টার্নওভার যে ট্যাক্স ফ্রি সিলিং যেটা সেটাও বাড়িয়ে দিয়েছেন। বিশেষ করে মহিলা ব্যবসায়ীদের জন্য বাড়িয়ে দিয়েছেন, প্রায় 3 লাখ থেকে 3.5 লাখ পর্যন্ত করে দিয়েছেন। আর বিশেষ করে আমরা দেখতে পারি ডিজিটাল বাংলাদেশ, যার জন্য আমরা কোভিড-19কে আমরা ঠিক মতো এই কোভিড-19 মধ্যেও আমরা ব্যবসা করতে পারছি, সেটা হলো ফর ডিজিটাল বাংলাদেশ। এবং সেই অনলাইনে যে রিটার্ন, এবারে প্রথমবার আমাদেরকে অনলাইন রিটার্ন করার জন্য তাগাদা দিচ্ছেন, এবং অনলাইনে রিটার্ন করলেও আমরা বেনিফিট পাবো। তো আমি এটা বলতে পারি যে এবারে সরকার যে বাজেট দিচ্ছেন সেটা আমাদের বেঁচে থাকার একটা বাজেট দিচ্ছেন। সেটা আমরা বড় ব্যবসা করি কি ছোট ব্যবসা করি কিংবা ব্যবসায় না করলেও আমরা প্রান্তিক জনগণ আছি, তাদের প্রত্যেকের জন্য এটা অ্যাকোমোডেশন করেছে। এমনকি যারা বয়স্ক আছেন তাদের জন্য আরো অনেক টাকা বরাদ্দ হয়েছে, প্রায় 300 কোটি টাকার উপরে বরাদ্দ হয়েছে এল্ডারলিদের জন্য। আমি মনে করি এবারে বাজেট হলো জনগণের বাজেট, এবারে বাজেট হলো আমাদেরকে টিকিয়ে রাখার বাজেট, এবারে বাজেট হলো যে আমাদেরকে ইকোনমিকে আবার রিস্টার্ট করে আমাদের এই কোভিড-19কে জয় করার বাজেট। জি, আপনি বলছিলেন যে এবারের বাজেট আসলে কোনো কিছু নেবার নয়, দেবার বাজেট, এবং জনগণের বাজেট, টিকে থাকার বাজেট। সেদিক থেকে এই বাজেট একেবারে যতটুকু পর্যালোচনা এই স্বল্প সময় আপনি করতে পেরেছেন, তাতে কি সেই আমরা এখান থেকে যে দেবার বাজেট জনগণ সেই পরিমাণ পাবে সরকারের কাছ থেকে, তেমনটাই কি আপনি মনে করছেন? মনে রাখতে হবে আপনাকে যে বাংলাদেশ আমেরিকা নয় যে ট্রিলিয়ন ডলার আমাদের রিজার্ভে থাকবে, হাত বাড়ালেই ক্রোড়স এন্ড ক্রোড়স অফ টাকা পাবো। আমাদের সরকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরে অনেকখানি স্বাবলম্বী হয়ে আসছে। তারপরেও কোভিড-19কে মোকাবেলা করার জন্য আমাদের বড় বড় ইনফ্রাস্ট্রাকচারের টাকা পয়সাও আমরা কোভিড-19-এর দিকে আমরা ডাইভার্ট করা হয়েছে। সেই জন্য আমি মনে করি যে যতটুকু আমরা পাচ্ছি এটাতে আমাদের সবাইকে স্যাটিসফাই থাকা উচিত, এবং আমরা এখান থেকে আমাদেরকে গড়ে তুলবো। যেমন আমাদের লোকাল ইন্ডাস্ট্রি যে কত ইম্পর্টেন্ট কোভিড-19 দেখিয়েছে, যে ডোমেস্টিক ইন্ডাস্ট্রিকে আমাদের সাপোর্ট দিতে হবে, এগ্রিকালচারকে সাপোর্ট দিতে হবে। লোকাল ইন্ডাস্ট্রি র মেটেরিয়ালের ডিউটি কমিয়ে দেওয়া হয়েছে, এগ্রিকালচার মেশিনের সবকিছু দাম কমিয়ে দেওয়া হয়েছে, এমনকি এগ্রিকালচারের উপরে যেমন আলু থেকে ফ্লেক্স করলেও তারও ভ্যাট ট্যাট কমিয়ে দেওয়া হয়েছে। এবং তার চেয়ে ইম্পর্টেন্ট হলো কোভিড-19-এ যে আমাদের পিপিই লাগবে কিংবা অন্য আইটেম লাগবে বা টেস্ট কিট লাগবে, এগুলো সব ডিউটি স্ট্রাকচার যা যা ছিল সব ভেঙে চুরে প্রো পিপল করে দেওয়া হয়েছে যাতে মানুষের সস্তায় পায়। আমি মনে করি এবারে বাজেটে
যে কোভিড-19 আমাদের যে সুযোগ দেওয়া হচ্ছে, এই সুযোগ আমরা ব্যবহার করে বাংলাদেশকে আবার আগের জায়গায় নিয়ে আসব এবং খুবই তাড়াতাড়ি আনবো। নিশ্চয়ই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম নিটল নিরয় গ্রুপের চেয়ারম্যান এবং বিশিষ্ট ব্যবসায়ী জনাব আব্দুল মাতলুব আহমদের প্রস্তাবিত বাজেটের পর্যালোচনা। চলে যাচ্ছি আমরা পরবর্তী সংবাদে। করোনাকালে অবহেলিত স্বাস্থ্য খাতকে গুরুত্ব দিলেন অর্থমন্ত্রী। গতবারের তুলনায় ৩,০৩২ কোটি টাকা বেড়ে বরাদ্দের পরিমাণ দাঁড়িয়েছে ৪১,০২৭ কোটি টাকা, যা জিডিপির ১.৩% এবং মোট বাজেট বরাদ্দের ৭.২%। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। মহামারী করোনার কালো ছায়া ঘিরে ধরেছে বিশ্বকে। প্রতিদিনই বাড়ছে সংক্রমণ। স্বাভাবিকভাবেই দেশের স্বাস্থ্য ব্যবস্থার উপর সৃষ্টি করেছে ভীষণ চাপ। এই অবস্থায় প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য খাতকে গুরুত্ব দিলেন অর্থমন্ত্রী। করোনাকালে স্বাস্থ্য নিয়ম ও সামাজিক দূরত্ব মেনে বাজেট বক্তৃতায় কোভিড মোকাবেলায় সরকারের নেয়া নানা পদক্ষেপ তুলে ধরেন মন্ত্রী। জানান, কোভিড-19 মোকাবেলায় জরুরি ভিত্তিতে ৫২৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুজনিত কারণে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের জন্য বরাদ্দ দেয়া হয়েছে ৮৫০ কোটি টাকা। নিয়োগ কার্যক্রম চলমান। আগামী অর্থ বছরে কোভিড-19 মোকাবেলায় জরুরি চাহিদা মেটানোর জন্য ১০,০০০ কোটি টাকার থোক বরাদ্দের প্রস্তাব করেন অর্থমন্ত্রী। এই বাজেটের হাত ধরেই ইনশাআল্লাহ আমরা শীঘ্রই পূর্বের উন্নয়নের ধারায় ফিরে যাব। ই-হেলথের উন্নয়ন, ৮টি উপজেলায় স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি সম্প্রসারণ, বিদ্যমান মেডিকেল কলেজ ও হাসপাতালে কিডনি ডায়ালাইসিস সেন্টার সম্প্রসারণ ও জোরদারকরণ এবং সকল জেলা সদর হাসপাতালে নেফ্রোলজি ইউনিট ও কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপন করার কথা বলেন অর্থমন্ত্রী। ২০৩০ সালের মধ্যে সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং এসডিজি বাস্তবায়ন, মাতৃ ও শিশু স্বাস্থ্য, কৈশোরকালীন স্বাস্থ্যসেবা এবং তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবার পরিধি বৃদ্ধি করতে চান মন্ত্রী। আমরা মহান আল্লাহর রহমতে ফিরে পাবো স্বাভাবিক জীবন এবং ফিরে পাবো একটি আলোকিত সকাল। স্মৃতি মণ্ডল, ২১ টেলিভিশন, ঢাকা। মহামারীর কঠিন সময়ের প্রস্তাবিত বাজেটে গুরুত্ব পেল কৃষি খাত। এই অর্থ বছরে বরাদ্দ বেড়েছে। কৃষি উৎপাদন বাড়াতে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতে বাড়ছে ভর্তুকির পরিমাণও। প্রণোদনা থাকছে কৃষির আধুনিকায়ন ও যান্ত্রিকীকরণে। বিস্তারিত জানাচ্ছেন মফিউর রহমান। করোনা মহামারীতে যখন অর্থনীতি ভীষণ চাপে, তখন বাম্পার ফলন হয়েছে বোরো ধানের। খাদ্য ঘাটতি নেই, বরং বাংলাদেশ এখন খাদ্য উদ্বৃত্তের দেশ। মহামারীর সময়টিতে যখন মাঠ ভরা পাকা ফসল, তখন শ্রমিকের অভাবে বোরো ধান ঘরে ওঠা নিয়েই ছিল সংশয়। তবে সময় মতোই কৃষকের ঘরে ফসল উঠেছে। সেই অভিজ্ঞতা থেকে সরকারের সামনে এখন চ্যালেঞ্জ খাদ্য উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। তাই এবারের বাজেটে কৃষি খাতের বরাদ্দ ২৯,৯৮৩ কোটি টাকা। কৃষির আধুনিকায়ন যান্ত্রিকীকরণে ৩,১৯৮ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এই খাতে ভর্তুকি বাবদ ৯,৫০০ কোটি টাকা বরাদ্দ রেখেছেন অর্থমন্ত্রী। এছাড়া বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে আরও ৫,০০০ কোটি টাকা একটি পুনঃ অর্থায়ন স্কিম চালু করা হয়েছে বলেও জানান অর্থমন্ত্রী। কৃষি ভর্তুকি ৯,৫০০ কোটি টাকা এবং বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে এগ্রি রিফাইন্যান্সিং স্কিমে ৫,০০০ কোটি টাকা বরাদ্দ রাখা হবে। এছাড়া কৃষি উপকরণ, যন্ত্রাংশ আমদানিতে কর ছাড়ের প্রস্তাব করা হয়েছে। জলবায়ু পরিবর্তন ও লবণাক্ততা সহিষ্ণু ফসলের জাত উদ্ভাবন ও গবেষণায়ও থাকছে বিশেষ বরাদ্দ। কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ এবং খাদ্য নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়িয়ে ২২,৪৮৯ কোটি টাকা প্রস্তাব করা হয়েছে। ফসল সংরক্ষণে সাইলো নির্মাণেও বরাদ্দ আছে। কৃষকের ফসল রক্ষা ও ন্যায্য মূল্য নিশ্চিত করতে চান বলে জানান অর্থমন্ত্রী। সারের বিক্রয়মূল্য আর বাড়বে না বলেও বক্তৃতায় তুলে ধরেন মন্ত্রী। মফিউর রহমান, ২১ টেলিভিশন, ঢাকা। করোনার কঠিন সময়ে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়ল, সেই সাথে বাড়বে উপকারভোগীর সংখ্যা। সামাজিক নিরাপত্তায় ২০,৭৮৮ কোটি টাকা বেড়ে ৯৫,১৫৫ কোটি টাকার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। করোনার মহামারীর কারণে প্রবীণ ব্যক্তি এবং বিধবাদের ভাতার আওতায় আনতে চান মন্ত্রী। জসিম জুয়েলের রিপোর্ট। করোনা দুঃসময়ে কিছুদিনের জন্য সবকিছুই ছিল অচল, স্থবির ব্যবসা বাণিজ্য। এই সময় বেকার হয়ে পড়েছেন অনেক মানুষ। শুরু থেকেই কষ্টে থাকা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা ছিল সরকারের।
অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে তাই সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। বাড়বে সুবিধাভোগীর সংখ্যাও। সর্বাধিক দারিদ্র্যপ্রবণ ১০০টি উপজেলার বিদ্যমান নীতিমালা অনুযায়ী বয়স্ক ভাতার আওতায় আনা হবে বলে জানান অর্থমন্ত্রী। বয়স্ক ভাতার তালিকায় যোগ হবে ৫ লাখ মানুষ, এতে অতিরিক্ত ৩০০ কোটি টাকা খরচ হবে। একইভাবে বিধবা ও স্বামী পরিত্যক্তা ৩.৫ লাখ মানুষকে ভাতার আওতায় আনতে চান অর্থমন্ত্রী। ২,৫৫,০০০ নতুন অসচ্ছল প্রতিবন্ধী যোগ হবেন সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে। ফলে ভাতাভোগীর সংখ্যা দাঁড়াবে ১৮ লাখ। এ বাবদ ২২৯ কোটি ৫০ লাখ অতিরিক্ত বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। মাতৃত্বকালীন ভাতা, মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা, বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ ভাতা দেওয়ার কর্মসূচি অব্যাহত থাকবে। করোনাজনিত আর্থিক ক্ষতি কাটিয়ে গ্রামীণ অর্থনীতি সচল করতে দরিদ্র, দুস্থ ও অসহায় মানুষের কর্মসংস্থান সুযোগ সৃষ্টিতে পল্লী সেবা কার্যক্রমের জন্য ১০০ কোটি টাকার প্রণোদনাও এসেছে। জসিম জুয়েল, ২১শে টেলিভিশন, ঢাকা। ২০২০ সালের ডিসেম্বরের মধ্যে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার লক্ষ্য সরকারের। তাই প্রস্তাবিত বাজেটে উৎপাদনের চেয়ে বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণ অগ্রাধিকার পেয়েছে। প্রস্তাব করা হয়েছে ৩০,৭৩৬ কোটি ৩৮ লাখ টাকা, যার ৭০ খরচ হবে সঞ্চালন ও বিতরণ অবকাঠামো উন্নয়নে। বিদ্যুৎ খাতের ৯৩ প্রকল্পে ২৭,৫৯৭ কোটি ৭৩ লাখ টাকা এবং জ্বালানি খাতের ২৪ প্রকল্পে ৩,১৩৮ কোটি ৬৫ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করেন অর্থমন্ত্রী। মোহাম্মদ নুরুন নবীর রিপোর্টে বিস্তারিত। শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ, এই কথাটিকে এবছরের ডিসেম্বরের মধ্যে বাস্তবে রূপ দিতে চায় সরকার। তাই প্রস্তাবিত বাজেটে বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণ খাতের মধ্যে সমন্বয় করার চেষ্টা করেছেন অর্থমন্ত্রী। অগ্রাধিকার দেওয়া হয়েছে সঞ্চালন বিতরণে। শুধু সঞ্চালন ব্যবস্থায় ৭,৫৪৩ কোটি ২৭ লাখ এবং বিতরণে ১১,১৩৮ কোটি ৬২ লাখ টাকা খরচ করতে চান অর্থমন্ত্রী। প্রতিটি গ্রামে বিদ্যুতায়ন ও বিতরণে কাজ করবে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড আর ইবি। সংস্থাটি পেয়েছে ৭,৭০৩ কোটি ৮০ লাখ টাকা। সঞ্চালনে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ বরাদ্দ পেয়েছে ৭,৫৪৩ কোটি ৭২ লাখ টাকা। এছাড়া অন্যান্য কোম্পানি ভিত্তিক অর্থও বরাদ্দ করা হয়েছে। ২০৪১ সালের মধ্যে ৬০,০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের মহাপরিকল্পনার অংশ হিসেবে ইতিমধ্যে বিদ্যুতের উৎপাদন ক্ষমতা ২৩,৪৩৬ মেগাওয়াটে উন্নীত হয়েছে। পায়রা, মহেশখালী, মাতারবাড়ি সহ বেশ কিছু এলাকায় পাওয়ার হাব গড়ে তোলার উদ্যোগ চলমান। এই অর্থ বছরে বিদ্যুৎ উৎপাদনে ৭,৭৬৫ কোটি ১১ লাখ টাকা খরচ করার প্রস্তাব করেন অর্থমন্ত্রী। উৎপাদনে সবচেয়ে বেশি বরাদ্দ পেয়েছে কোল পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড। এর আওতাভুক্ত মাতারবাড়ি ১২০০ মেগাওয়াট, বাংলাদেশ সিঙ্গাপুর ৭০০ মেগাওয়াট, জাপান সুমিতোমোর সাথে ১২০০ মেগাওয়াট সহ কয়েকটি বিদ্যুৎ কেন্দ্রের জন্য প্রস্তাবিত টাকার পরিমাণ ৪,০৩২ কোটি টাকা। ডিসেম্বর ২০২০-এর মধ্যে দেশের সকল উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রম বাস্তবায়নের কাজ দ্রুত এগিয়ে চলছে। আগামী ২০২০-২০২১ অর্থ বছরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের জন্য ২৬,৭৫৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হলো। আর শুধু গ্যাস উন্নয়ন তহবিল থেকে ২৬০ কোটি ২৯ লাখ টাকা জ্বালানি খাতের জন্য সংগ্রহের পরিকল্পনা অর্থমন্ত্রীর। কোভিড-১৯-এর প্রভাবে অর্থনীতির বিভিন্ন খাতে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা পুনরুদ্ধারের কৌশল বিবেচনা নিয়ে মূলত ২০২০-২১ অর্থবর্ষের বাজেট প্রস্তুত করা হয়েছে। এছাড়াই করোনা সৃষ্ট সংকট কাটিয়ে উঠতে এবারের বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বাড়তি ৮,০০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। মোহাম্মদ নুরুন নবী, ২১শে টেলিভিশন, ঢাকা। প্রস্তাবিত বাজেটে মোবাইলে কথা বলা ও ইন্টারনেট ব্যবহারের খরচ বাড়ছে। এছাড়া তামাকজাত পণ্য, সিগারেট, মধু, অনলাইন কেনাকাটা, আলোকসজ্জার সামগ্রী, টিভি, পোল্ট্রি শিল্প উপকরণের দামও বাড়তে পারে। করোনার এই দুঃসময়ে মাস্ক, হ্যান্ড গ্লাভস, স্যানিটাইজার সহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও ওষুধের দাম কমবে। এছাড়া ডিটারজেন্ট, হস্তচালিত কৃষি যন্ত্রপাতি ও স্বর্ণের দামও কমতে পারে। শাকিরা আরজুর রিপোর্ট। মহামারী করোনার সময়ে দেশের ইতিহাসের সর্বোচ্চ ব্যয়ের বাজেট। মাননীয় স্পিকার, প্রস্তাবিত বাজেটে দাম কমতে পারে ডিটারজেন্ট, মাস্ক, হ্যান্ড গ্লাভস, আইসিইউ, স্যানিটাইজার সহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর।
কর কমানোর প্রস্তাবে ওষুধ, হস্তচালিত কৃষি যন্ত্রপাতি, স্বর্ণের দামও কমতে পারে। দাম কমবে এসি ও ফ্রিজের, এলপিজি গ্যাস সিলিন্ডারেরও দাম কমবে। তবে মোবাইলে যারা বেশি কথা বলেন তাদের জন্য এই বাজেটে কোনো সুখবর নেই। সিম কার্ড ও রিম কার্ডের মাধ্যমে সেবার বিপরীতে সম্পূরক শুল্ক বেড়ে যাওয়ায় শুধু কথা বলাই নয়, খরচ বাড়বে SMS-এরও, ইন্টারনেট ব্যবহারেও খরচ বাড়বে। তামাকজাত পণ্য, সিগারেট, মধুর দামেও মিলছে না সুখবর। অনলাইন খাবার, অনলাইন কেনাকাটা, আলোকসজ্জা সামগ্রীরও দাম বাড়বে। পোল্ট্রি শিল্পের উপকরণ, অ্যালুমিনিয়াম সামগ্রী, মোটরসাইকেলের দাম বাড়তে পারে। কার, জিপের রেজিস্ট্রেশন ফি বাড়াতে চান অর্থমন্ত্রী। চার্টার বিমান ভাড়া বাড়তে পারে। লঞ্চের শীতাতপ নিয়ন্ত্রিত কেবিনের ভাড়াও বাড়তে পারে। আসবাবপত্র, প্রসাধনী সামগ্রী, সিরামিকের বেসিন সিঙ্কের দাম বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। শাকেরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। আগামী অর্থ বছরে শিক্ষা খাতে ৮৫,৭৬০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা গেল অর্থ বছরে ছিল ৭৯,৪৮৬ কোটি টাকা। করোনা পরিস্থিতিতে শিক্ষা ও প্রযুক্তি খাতে গুরুত্ব পাচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি ভিত্তিক শিক্ষা ব্যবস্থা। রিপোর্টে আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। এমন সরব ক্লাসরুম আর ছুটির ঘণ্টা বাজেনি বহুদিন। গেল ৩ মাসে বিশ্ব মহামারী করোনায় ঘরবন্দি শিক্ষার্থীরা, একেবারে লণ্ডভণ্ড শিক্ষাসূচি। এ অবস্থায় ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এ খাতে বরাদ্দ বাড়ল। প্রস্তাবিত বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ ৮৫,৭৬০ কোটি টাকা। এর মধ্যে প্রাথমিক ও গণশিক্ষায় গেল বছরের চেয়ে ৯০০ কোটি টাকা বাড়িয়ে প্রস্তাব করা হয়েছে ২৪,৯০০ কোটি টাকা। অন্যদিকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা খাতে ৩৩,১০০ কোটি টাকা এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা খাতে ৮,৩৪৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। করোনা পরিস্থিতিতে দীর্ঘ ছুটির ক্ষতি পুষিয়ে নিতে পাঠ্যক্রমের ধারাবাহিকতা রক্ষায় টেলিভিশন ও অনলাইন মাধ্যমে শিক্ষা কার্যক্রম গুরুত্ব পেয়েছে প্রস্তাবিত বাজেটে। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। অন্যরকম এক বাজেট প্রস্তাব উপস্থাপন দেখল বাংলাদেশ। ১ ঘন্টারও কম সময়ে ভিডিও প্রেজেন্টেশনে বাজেট প্রস্তাব করলেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। করোনা সংক্রমণ রোধে সব সংসদ সদস্য ছিলেন না অধিবেশনে, তারপরও স্বাস্থ্যবিধি ও শারীরিক দূরত্ব বজায় রাখেন সংসদ সদস্যরা। ঐতিহাসিক এ অধিবেশনের কথা জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। করোনার কারণে কঠোর স্বাস্থ্য নিয়মে বন্দী মানুষ, সংক্রমণ রোধে মানতে হবে দূরত্ব, পড়তে হবে মাস্ক। এই যখন অবস্থা, তখন সংসদের বাজেট অধিবেশনেও স্বাস্থ্যবিধি ও মাস্ক পরার বাধ্যবাধকতা। যেমন সার, বীজ, কীটনাশক ইত্যাদি। বাজেট অধিবেশনে গমগম করে অধিবেশন কক্ষ, ফাঁকা থাকে না কোনো চেয়ারই। সেখানে এবার দূরত্ব মানতে হয়েছে। কোরাম রেখেই সংসদ সদস্যদের উপস্থিতি সীমিত করা হয়। তাই এই চিত্রটি ইতিহাস হয়েই থাকবে। পদক্ষেপগুলো হলো বিনিয়োগ, পরিবেশ উন্নয়ন। বেলা ৩টার পর স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া অধিবেশনে অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামালের বাজেট বক্তৃতার বেশিরভাগটাই ভিডিও প্রেজেন্টেশন। এটাও ইতিহাস। ২০২০-২০২১ অর্থ বছরে ২৯,২৪৭ কোটি টাকা বরাদ্দের মাত্র ৪০ মিনিটে অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যতের পথ পরিক্রমা জানিয়ে দেন অর্থমন্ত্রী। এত সংক্ষিপ্ত বাজেট প্রস্তাবনা আগে কখনোই দেখেনি বাংলাদেশ। সে কারণেই এটি ইতিহাস। ধন্যবাদ মাননীয় অর্থমন্ত্রী। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডানে ও পেছনে বেশ কয়েকটি আসন ফাঁকা রাখা হয়। সংসদ সচিবালয়ের বাজেট সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের বাইরে যাওয়ার উপর ছিল নিষেধাজ্ঞা। প্রতি বছরের মতোই রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ সংসদে থাকলেও তার আগমনে যেসব আনুষ্ঠানিকতা থাকে সেটা এবার ছিল না। বাজেট উপস্থাপনা দেখতে ৩ বাহিনী প্রধান, ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, অর্থনীতিবিদ সহ বিভিন্ন পেশাজীবী ও সমাজের বিশিষ্টজনদের আমন্ত্রণ জানানো হয়নি। বিশ্ব মহামারী করোনা ভাইরাস পাল্টে দিয়েছে অর্থনীতির গতিপথ। তেমনই পরিবর্তন এসেছে বাজেট অধিবেশনের সকল চিরাচরিত নিয়মে। কিন্তু চ্যালেঞ্জ বেড়েছে দ্বিগুণ। এই সব কিছুকে মাথায় নিয়েই এবারের বাজেট ঘোষণা করলেন অর্থমন্ত্রী। অর্থনীতিবিদরা বলছেন, পরিবর্তিত এই পরিস্থিতিতেই এই বাজেট বাস্তবায়ন হবে সবথেকে বড় চ্যালেঞ্জ। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, জাতীয় সংসদ ভবন, ঢাকা।
বাজেট নিয়ে বিএনপির প্রতিক্রিয়া গতানুগতিক ও মন গড়া বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এবারের বাজেট সময়োচিত চিন্তার সোনালী ফসল ও জনবান্ধব বলেও জানান তিনি। জীবনের পাশাপাশি জীবিকা চাকা সচল রাখার শেখ হাসিনা সরকারের সাহসী সময়োচিত চিন্তার সোনালী ফসল। বিএনপির বাজেট প্রতিক্রিয়া আগেভাগে তৈরি করা মন গড়া গতানুগতিক পুরানো গল্প। বাজেটে স্বাস্থ্য খাতে পর্যাপ্ত বরাদ্দ দেয়া হয়নি বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, জনগণের জীবন জীবিকা ও মানবতার বিষয়টি বাজেটে উপেক্ষিত হয়েছে। মেগা প্রজেক্টগুলোতে দেওয়া হয়েছে যেগুলো ইতিমধ্যে প্রশ্নবিদ্ধ এবং যেগুলো অপেক্ষা করতে পারত, অগ্রাধিকার ভিত্তিতে আসার কোনো প্রয়োজনীয়তা ছিল না এই বাজেটে। অথচ দেশের মানুষের স্বাস্থ্য খাতে, সামাজিক নিরাপত্তা খাতে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়ার কথা, সেগুলো অনেকটা বঞ্চিত হয়ে এই প্রকল্পে টাকা যাওয়ার অর্থ হচ্ছে যে এটা দুর্নীতির যে ধারা ছিল সেটাকে অব্যাহত রাখা হচ্ছে। ঘাটতি থাকলেও বাজেট জনকল্যাণমূলক হয়েছে বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। সরকার জনকল্যাণমূলক বাজেট করার প্রচেষ্টা করেছেন, কোনো সন্দেহ নেই। যেখানে যেখানে যে ধরনের খাতে আমরা মনে করি বরাদ্দ দেওয়া প্রয়োজন, সেই সমস্ত খাতে যথেষ্ট বরাদ্দ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এই বাজেট যদি সম্পূর্ণ আয় হয়ে আসে, তারপরেও এটা একটা ঘাটতি বাজেট। স্বাস্থ্য খাত এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসংস্থান সৃষ্টি করে যেতে হবে সামনের দিকে, যাতে করে অর্থনীতি চাঙ্গা থাকে, তার জন্য কিছু অর্থায়ন করতে হবে। বাজেটে স্বাস্থ্য, কৃষি, শিল্প ও কর্মসংস্থানকে অগ্রাধিকার দেয়া হলেও বাজেট প্রবৃদ্ধি কেন্দ্রিক বলে মন্তব্য করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। বাজেটে স্বাস্থ্য, কৃষি, শিল্প ও কর্মসংস্থানকে অগ্রাধিকার দিয়ে কাঠামোগত পরিবর্তন আনা হলেও বিশ্বের অর্থনৈতিক পরিস্থিতিতে 8.2 প্রবৃদ্ধি অর্জন কতখানি বাস্তবসম্মত সেটা ভেবে দেখা। উন্নয়ন 6 মাস 1 বছরের জন্য থেমে থাকতে পারে, কিন্তু জীবন 1 প্রহরের জন্য থেমে থাকতে পারে না। প্রবৃদ্ধিকে মানুষের জীবনের উপরে উঠে স্থান দেওয়া সঠিক নয়। স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধি সন্তোষজনক সন্দেহ, কিন্তু দক্ষিণ এশিয়ার দেশসমূহের এর অংশ হিসেবে সর্বনিম্ন। এবার জানাবো করোনা পরিস্থিতি। কোভিড-19-এ 24 ঘন্টায় 37 জনের মৃত্যু হয়েছে, আর 55টি ল্যাবে 15,772টি নমুনা পরীক্ষায় নতুন করে শনাক্ত হয়েছে 3,187 জন। অদৃশ্য শত্রু করোনার বিরুদ্ধে লড়াইয়ে প্রধান অস্ত্র মাস্ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয় স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন থেকে। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে কোভিড-19 পরিস্থিতি তুলে ধরেন অতিরিক্ত মহাপরিচালক। মৃত 37 জনের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে 30 জন এবং বাড়িতে 7 জনের মৃত্যু হয়েছে। শনাক্তের বিবেচনায় মৃত্যুর হার 20.21%। একদিনে 848 জন সহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন 16,747 জন। সুস্থতার হার 21.46%। গত 24 ঘন্টায় যা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,187 জন। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 37 জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 1049 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.34%। ঘরের বাইরে মাস্ক ও সামাজিক দূরত্ব নিশ্চিত করাকে অভ্যাসে পরিণত করার পরামর্শ দেওয়া হয় বুলেটিন থেকে। করোনা মোকাবেলার জন্য এই 3টি পদ্ধতি সমানভাবে প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ। এটা আমরা অভ্যাসে পরিণত করলে কেবলমাত্র প্রতিরোধ করতে পারব করোনা ভাইরাসকে। প্রতিষ্ঠানের দেওয়া হটলাইন নাম্বারে কোভিড-19 ছাড়াও স্বাস্থ্য সংক্রান্ত নানা পরামর্শ নিচ্ছেন রোগীরা। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। বিরতি নিচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে। প্রস্তাবিত বাজেটে জনস্বাস্থ্য, কর্মসংস্থান সৃষ্টির উপর গুরুত্ব আরোপ, যোগাযোগ ও জ্বালানি খাতে বরাদ্দ কাটছাঁট। স্পেনে মানব পাচারকারী চক্রে 5 জন আটক। কুয়েতে পাপুলোর বিষয়ে যোগাযোগ রাখছে সিআইডি। আমন্ত্রণ আবারও সন্ধ্যা 7টার 21 সংবাদে।
প্রস্তাবিত বাজেটে প্রবৃদ্ধির গতি ধরে রাখতে চান অর্থমন্ত্রী, তাই জনস্বাস্থ্য ও কর্মসংস্থান সৃষ্টিকে গুরুত্ব দিয়েছেন। ফলে বাজেটের খাতভিত্তিক বরাদ্দে এসেছে বড় পরিবর্তন। বরাবরের মতো জনপ্রশাসন এবং শিক্ষা খাত সর্বোচ্চ বরাদ্দ পেলেও পরিবহন ও যোগাযোগ এবং জ্বালানি ও বিদ্যুৎ খাতের বাজেট এবার কাটছাঁট হয়েছে। পাশাপাশি শতকরা হিসাবে অনেকটাই উপরে উঠে এসেছে স্বাস্থ্য ও কৃষি খাত। দেখুন মেহেদি হাসানের রিপোর্ট। করোনার থাবায় প্রায় অচল হয়ে পড়া অর্থনীতির চাকাকে সচল করার চ্যালেঞ্জ। বেকার হয়ে পড়া মানুষকে কাজ দেওয়াও নতুন চ্যালেঞ্জ সরকারের সামনে। কঠিন সময়ে স্বাস্থ্যসেবায়ও সবচেয়ে বেশি নজর দিতে হচ্ছে সরকারকে। এ অবস্থায় 2020-21 অর্থ বছরের বাজেটে সবচেয়ে বেশি অর্থ খরচ করতে হবে সরকারি কর্মকর্তাদের বেতন ভাতা ও প্রশাসনিক ব্যয় মেটাতে। এজন্য জনপ্রশাসন খাতে বরাদ্দ 1,13,032 কোটি টাকা, যা বাজেটের 19.9%। চলতি অর্থ বছরে এ খাতে বরাদ্দ 96,790 কোটি টাকা। এই মহান সংসদে উত্থাপনের অনুমতি প্রার্থনা করছি। এবারেও দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ শিক্ষা ও প্রযুক্তি খাতে। এ খাতে প্রস্তাব করা হয়েছে 85,768 কোটি টাকা, যা মোট বরাদ্দের 15.1%। সার্বিক বিবেচনায় এই বছর সবসময় অগ্রাধিকার পাওয়া পরিবহন ও যোগাযোগ খাতে এবার বরাদ্দ কমেছে 123 কোটি টাকা। প্রস্তাব করা হয়েছে 64,752 কোটি টাকা। চলতি অর্থ বছর যা ছিল 64,875 কোটি টাকা। ফলে মোট বাজেটের 12.4% থেকে কমে এ খাতের বরাদ্দ দাঁড়িয়েছে 11.4%। করোনা মোকাবেলায় বেড়েছে ব্যয়ের চাপ, কিন্তু আনুপাতিক হারে বাড়বে না আয়। ফলে আসছে অর্থ বছরে দেশি বিদেশি ঋণের সুদ পরিশোধেই ব্যয় হবে বাজেটের 11.2%। চলতি অর্থ বছর যা ছিল 10.9%। ইনশাআল্লাহ আমরা শীঘ্রই পূর্বের উন্নয়নের ধারায় ফিরে যাব। স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন খাতে বরাদ্দ প্রস্তাব করা হয়েছে 39,760 কোটি টাকা, শতকরা হিসেবে যা চলতি অর্থ বছর তুলনায় 0.2% কম। প্রতিরক্ষা খাতে বরাদ্দের প্রস্তাব 34,648 কোটি টাকা। চলতি অর্থ বছরের মতো মোট বাজেটের 6.1%ই থাকছে এ খাতের বরাদ্দ। সরকারের আর্থিক প্রস্তাবাবলী কার্যকরকরণ। করোনায় বেড়েছে দারিদ্র্য, তাই সামাজিক নিরাপত্তা ও কল্যাণে বরাদ্দ 2,510 কোটি টাকা বাড়িয়ে প্রস্তাব করা হয়েছে 31,808 কোটি টাকা। তবে তা মোট বাজেটের 5.6%ই আছে। স্বাস্থ্য খাতকে বাড়তি গুরুত্ব দেওয়ার কথা আগেই জানিয়েছিলেন অর্থমন্ত্রী। এ খাতে বরাদ্দ 3,332 কোটি টাকা বেড়ে হয়েছে 28,968 কোটি টাকা, যা বাজেটের 5.1%। চলতি অর্থ বছর ছিল 4.9%। কৃষি খাতে বরাদ্দ প্রস্তাব করা হয়েছে 30,104 কোটি টাকা, যা বাজেটের 5.3%। করোনা বাস্তবতায় সবচেয়ে বেশি কাটছাঁট হয়েছে জ্বালানি ও বিদ্যুৎ খাতের বাজেট। এ খাতের বরাদ্দ আগের অর্থ বছরের তুলনায় কমেছে 1,556 কোটি টাকা। বরাদ্দ দেওয়া হয়েছে 26,696 কোটি টাকা, যা বাজেটের 4.7%। এছাড়াও আসছে অর্থ বছরে জনশৃঙ্খলা ও নিরাপত্তা খাতে বাজেটের 5%, গৃহায়নে 1.2%, বিনোদন সংস্কৃতি ও ধর্মে 0.9%, শিল্প ও অর্থনৈতিক সার্ভিসে 0.7% এবং বিবিধ খাতে বাজেটের 0.8% বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড উৎস হতে মেহেদি হাসান, 21 টেলিভিশন, ঢাকা। সাতক্ষীরায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। বলেছেন, যে কোনো দুর্যোগ মোকাবেলায় দেশকে সেবা দিতে সেনাবাহিনী সম্পূর্ণ প্রস্তুত। দুপুরে হেলিকপ্টারে করে আমপানে ক্ষতিগ্রস্ত আশাশুনি ও শ্যামনগরে ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শন করেন সেনাপ্রধান। পরিদর্শনের আগে সাতক্ষীরা সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে প্রয়োজনে সেনাবাহিনী বেড়ি বাঁধ নির্মাণ সহ যে কোনো কাজ করবে। বড় বড় ড্রেজিংয়ের কাজ, চট্টগ্রামের জলাবদ্ধতার মেগা প্রজেক্ট সেনাবাহিনী করছে। উপকূলীয় এলাকায় বেড়ি বাঁধ নির্মাণের কাজ দিলে আগ্রহ সহকারে সেনাবাহিনী করবে বলেও জানান সেনাপ্রধান। এছাড়া মাসব্যাপী গর্ভবতী নারী চিকিৎসা সেবাও দিবে মেডিকেল কোরের সদস্যরা। সরকারের থেকে যেই কোনো দায়িত্ব দেওয়া হবে, সেটা ন্যাশন বিল্ডিং হোক, সেটা হলে এই ধরনের পরিস্থিতিতে আপনি যে বিষয়টা প্রশ্ন করলেন যে বাঁধ নির্মাণের জন্য হোক, এই ধরনের কাজ এখানেই শুধু নয়, দেশের কিন্তু বিভিন্ন জায়গায় আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা সেগুলো কিন্তু করেছি অতীতে, এখনও করছি। আমরা বলেছি আমাদেরকে যদি দেওয়া হয় আমরা অবশ্যই করব।
মানব পাচার ও মানি লন্ডারিং এর অভিযোগে কুয়েতে আটক স্বতন্ত্র সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলের বিষয়ে খোঁজ খবর নিচ্ছে সিআইডি। স্পেনে অবৈধ মানব পাচারকারী চক্রের 5 জনকে আটক করার পর দুপুরে সংবাদ সম্মেলনে একথা জানান সিআইডি অর্গানাইজড ক্রাইমের ডিআইজি ইমতিয়াজ আহমেদ। সম্প্রতি লিবিয়ায় 26 বাংলাদেশিকে হত্যার ঘটনায় মানব পাচার চক্রের বিরুদ্ধে চিরুনি অভিযানে নামে সিআইডি। এরই ধারাবাহিকতায় বিভিন্ন দেশে অবৈধভাবে মানব পাচারকারী চক্রের 22 জনকে আটক করেছে সিআইডি। আমাদের তো অনুসন্ধান শুরু হয়েছে, তো আমরা ইতিমধ্যেই সংশ্লিষ্ট যেসব অর্গানাইজেশন আছে তাদের কাছেই তথ্যগুলো চেয়েছি। তো আমাদের যে এজাহারগুলো আছে এবং এজাহারের যে মূল যারা ব্যক্তি যারা এই পাচার মানব পাচারের সাথে জড়িত আমরা টার্গেট করেছি তাদেরকে। এই ছোটোখাটো দলাল এরা আমাদের প্রথম টার্গেট না, বাট মূল টার্গেট হলো গ্যাং লিডার যারা তারা। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ। মিথ্যা অভিযোগে দীর্ঘ 11 মাস কারাভোগ করতে হয় তাকে। 2008 সালের 11 জুন সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগার থেকে বঙ্গবন্ধু কন্যাকে মুক্তি দিতে বাধ্য হয় সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। রাজনীতি কঠিন সে সময়ে আওয়ামী লীগ সভাপতির মুক্তির মধ্য দিয়ে মুক্ত হয়েছিল গণতন্ত্র। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন আকবর হোসেন সুমন। 2001 সাল বিএনপি জামায়াত জোটের দুঃশাসনের কবলে দেশ। দুর্নীতির সাথে চলে বিরোধী দলকে নিঃশেষ করার ষড়যন্ত্র। একের পর এক খুন করা হয় মমতাজ উদ্দিন, আহসানুল্লাহ মাস্টার, শাহ এএমএস কিবরিয়া সহ অসংখ্য আওয়ামী লীগ নেতাকর্মীকে। 21শে আগস্ট গ্রেনেড হামলায় শেখ হাসিনাকে হত্যার চেষ্টা হয় আওয়ামী লীগকে ধ্বংস করার। অত্যাচার, নিপীড়ন এবং ভোটের অধিকার আদায়ে রাজপথে সোচ্চার আওয়ামী লীগ, আর যে কোনো উপায়ে ক্ষমতায় থাকার ষড়যন্ত্রে বিএনপি জামাত জোট। ইয়াজউদ্দিন আহমেদের তত্ত্বাবধায়ক সরকারের কয়েক মাসের মধ্যেই আসে সেনা সমর্থিত ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার। নিষিদ্ধ করা হয় রাজনীতি, জারি হয় জরুরি অবস্থা। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা হয়। 2007 সালের 16 জুলাই গ্রেফতার হন বঙ্গবন্ধু কন্যা। ধানমন্ডির সুধা সদন থেকে পুরান ঢাকার নিম্ন আদালত, পরে সংসদ ভবনে বিশেষ কারাগারে রাখা হয় তাকে। মূল লক্ষ্য ছিল জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে গ্রেফতার করে গণতান্ত্রিক শক্তিগুলো যাতে আর সাহস করে এগিয়ে আসতে না পারে সে পথকে চিরতরে স্তব্ধ করে দেওয়া। দুর্নীতি বিরোধী অভিযান ও সংস্কারের নামে কার্যত শেখ হাসিনাকেই রাজনীতি থেকে দূরে রাখার ষড়যন্ত্র চলছিল। 2 বছর কোন ভিত্তিতে থাকলো এই সরকার ক্ষমতায় তা আমার কাছে বোধগম্য নয়। কাজেই সরকারটি অসাংবিধানিক, অবৈধ সরকার ছিল। ওই সময় সব কাজই অবৈধ। আওয়ামী লীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অনড় দাবিতে শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয় সরকার। শেখ হাসিনাকে গ্রেপ্তার করা একটা রাজনৈতিক ষড়যন্ত্র, দূরভিসন্ধি। অতএব তাকে মুক্তি দিতে হবে এবং মানুষ মনে করত শেখ হাসিনার মুক্তির মধ্য দিয়েই এই স্বৈর শাসনের হাত থেকে বাঙালি জাতি মুক্তি পাওয়া সম্ভব। 2008-এ একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। গঠিত হয় মহাজোট সরকার। এরপর থেকে টানা 3 মেয়াদে দেশকে অনন্য উচ্চতা নিয়ে গেছেন বঙ্গবন্ধু কন্যা। আকবর হোসেন সুমন, 21শে টেলিভিশন, ঢাকা। বিরতি নিচ্ছি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছে তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। কোভিড-19 সংক্রমণের বর্তমান হটস্পট চট্টগ্রাম। আক্রান্ত 3000 ছাড়ালো, মৃত্যু শতাধিক। বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত প্রায় 75 লাখ, প্রাণহানি 4,19,000। দেখছিলেন সন্ধ্যা 7টার 21 সংবাদ। কোভিড-19 সংক্রমণের বর্তমান হটস্পট চট্টগ্রাম। আক্রান্তের সংখ্যা 3000 ছাড়িয়েছে, মৃত্যু শতাধিক। প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার 2 মাসের মাথায় চট্টগ্রামকে হটস্পট বিবেচনা করা হচ্ছে। 25,000-এর বেশি নমুনা পরীক্ষার পর রোগী শনাক্ত হয়েছে 3188 জন। এদের মধ্যে মেট্রোপলিটন এলাকায় 2300 এবং বাকি 888 জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। আক্রান্তের বিপরীতে এই হার 2.57%। এদিকে সুস্থ হওয়া 992 জনের মধ্যে 750 রোগী চিকিৎসা নিয়েছেন বাসায়।
আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে কৃষি। অনুকূল আবহাওয়া ও সঠিক পরিচর্যার কারণে মেহেরপুরে মিষ্টি কুমড়ার ভালো ফলন হয়েছে, কিন্তু করোনার কারণে পণ্য পরিবহন ব্যাহত হওয়ায় সবজি বিক্রিতে সমস্যায় পড়েছেন চাষিরা। বড় লোকসানের শঙ্কায় তারা। এ অবস্থায় উৎপাদিত কুমড়া পাকিয়ে সংরক্ষণের পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর ঢাকা ইস্ট জোনের বিশেষ ভার্চুয়াল ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ঢাকা ইস্ট জোন প্রধান মোহাম্মদ উল্লাহর সভাপতিত্বে ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মাহবুবুল আলম প্রধান অতিথি ছিলেন। তিনি জোনের সামগ্রিক ব্যবসায়িক কার্যক্রম ও অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে সাফল্যের ধারা অব্যাহত রাখতে নির্দেশনা দেন। বিশেষ অতিথি ছিলেন অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মনিরুল মাওলা, মোহাম্মদ কায়সার আলী এবং ওমর ফারুক খান। গত মে মাসে দেশের 1/3 রেমিটেন্স আসে ইসলামী ব্যাংক থেকে। বিরতি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরবো তখন যা থাকবে। করোনার প্রভাব পড়েছে খেলাধুলায়। প্রস্তাবিত বাজেটে কমেছে 11 কোটি টাকা। টি-20 বিশ্বকাপ নিয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি আইসিসি। দর্শকহীন মাঠে আইপিএল এর কথা ভাবছে ভারত। দেখছিলেন সন্ধ্যা 7:21 সংবাদ। জানাবো খেলার খবর। করোনা ভাইরাসের প্রভাব পড়েছে 2020-21 অর্থ বছরে প্রস্তাবিত বাজেটে। খেলাধুলায় গত বছরের চেয়ে প্রায় 11 কোটি টাকা কম প্রস্তাব করা হয়েছে এবারের বাজেটে। জাতীয় সংসদে স্পিকার ডক্টর শিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল এ বাজেট প্রস্তাব করেন। এতে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উন্নয়ন ও পরিচালন ব্যয় বাবদ বরাদ্দের প্রস্তাব করা হয়েছে 1478 কোটি 93 লক্ষ টাকা, যা গত বছরের বাজেটের চেয়ে কম। চলতি বাজেটে 1489 কোটি 12 লাখ টাকা বরাদ্দ ধরা হয়েছে, যদিও পরে সংশোধন করে তা 1456 কোটি 56 লাখ টাকায় নামিয়ে আনা হয়েছে। টি-20 বিশ্বকাপ নিয়ে এখনও সিদ্ধান্ত নিতে পারেনি বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। তবে আগামী 1 মাসের মধ্যেই এ নিয়ে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে তারা। একই সাথে আগামী বছর নিউজিল্যান্ডে নারী বিশ্বকাপের বিষয় নিয়েও সিদ্ধান্ত জানানো হবে। আইসিসির বোর্ড মিটিং শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় সংস্থাটি। বিশ্বকাপ সংশ্লিষ্ট সবার স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি নিশ্চিত করার দিকটি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। চলতি বছর অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়াতে টি-20 বিশ্বকাপ আয়োজনের কথা রয়েছে, তবে করোনা মহামারীর কারণে আয়োজন নিয়ে শঙ্কা রয়েছে। দর্শকহীন মাঠে এবারের আইপিএল আয়োজনের কথা ভাবছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলি। টি-20 বিশ্বকাপ নিয়ে আইসিসি সিদ্ধান্তের অপেক্ষায় ছিল বিসিসিআই। এই টুর্নামেন্টের ভাগ্য নিয়ে আইসিসি বুধবার পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি। করোনা ভাইরাস মহামারী সব অনিশ্চিত করে দিয়েছে। আইপিএলও শুরু হয়নি নির্ধারিত সময়। টি-20 বিশ্বকাপ সূচির সঙ্গে যেন সাংঘর্ষিক না হয়, এজন্য আইপিএল নিয়ে অপেক্ষায় ছিল বিসিসিআই। বুধবারই রাজ্য ক্রিকেট সংস্থাগুলোর কাছে পাঠানো চিঠিতে বিসিসিআই সভাপতি লিখেছেন, আইপিএল এবছর আয়োজনে আমরা সব রকম চেষ্টাই করছি। যদি দর্শকহীন মাঠে খেলাতে হয় সেটাই করা হবে। আমরা খুবই আশাবাদী এবং বিসিসিআই এ নিয়ে দ্রুতই সিদ্ধান্ত নেবে। শেষ করব সন্ধ্যা 7:21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিতে চাই আরও একবার। অর্থনৈতিক উত্তরণে 5,68,000 কোটি টাকার বাজেট প্রস্তাব, বড় ঘাটতি পরও উচ্চ প্রবৃদ্ধির লক্ষ্য। করোনাকালে স্বাস্থ্য খাতে সুনজর, কৃষিতে বাড়ছে ভর্তুকি, শিক্ষা ও প্রযুক্তি খাতেও গুরুত্ব। সামাজিক নিরাপত্তা খাতে 95,155 কোটি টাকার বরাদ্দ প্রস্তাব, বাড়ছে উপকারভোগীর সংখ্যা।
মোবাইলে কথা বলার খরচ বাড়ছে, কমবে মাস্ক, গ্লাভস, স্যানিটাইজার সহ সুরক্ষা সামগ্রী। করোনায় আরও 37 জনের মৃত্যু, শনাক্ত 3187। মাস্ক ব্যবহারে পরামর্শ স্বাস্থ্য অধিদপ্তরে। একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানার জন্য ডায়াল করতে পারেন 201 নাম্বারে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। আমাদের পরবর্তী সংবাদ রয়েছে রাত 9টায়। দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।